নমস্কার, আপনারা দেখছেন এমসি নিউজ। আপনাদের সঙ্গে আমি অরিন্দম। প্রথমে আজকের সংবাদ শিরোনাম। রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, রাজনৈতিক মোকাবিলায় পথে নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসে। মালদা জেলায় ধিক্কার মিছিল দলের। মালদা এসে আক্রমণাত্মক সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, তীব্র কটাক্ষ শাসক অনুগামী বুদ্ধিজীবীদের। সারদা কাণ্ড নিয়ে বিধলেন মুখ্যমন্ত্রীকে। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি স্টেশনের কাছে রেল লাইনের ধারে শক্তিশালী বিস্ফোরণ, জখম 4 জন, আশঙ্কার নাশকতার চেষ্টা। কালিয়াচকে স্কুলের গাড়ি থেকে উদ্ধার 500 বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার চালক। এবং পুরাতন মালদায় সাড়ম্বরে পালিত ঐতিহ্যবাহী জুয়ারি মেলা, পুলিশ প্রশাসনের সামনেই জুয়া খেলায় মাতলেন হাজারো পুরুষ এবং মহিলা। আসছে বিস্তারিত খবর। রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচার চালাচ্ছে বিরোধীরা, দাবি শাসক দলের। এর মোকাবিলা করতে আস্তায় ধিক্কার মিছিলের আয়োজন করে মালদা জেলা তৃণমূল কংগ্রেস। দুই মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এবং সাবিত্রী মিত্র ছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন দলের একাধিক জেলা নেতৃত্ব। সারদাকাণ্ডে সিবিআই তদন্তে রাজ্যের শাসক দলের 2 সাংসদ গ্রেপ্তার হয়েছেন ইতিমধ্যেই। সিবিআই নিশানায় রয়েছেন 2 মন্ত্রী সহ আরও কয়েকজন হেভিওয়েট। দলের এমন পরিস্থিতিতে স্বভাবতই বিবৃত তৃণমূল কংগ্রেসের রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব। ঘুরে দাঁড়াতে তাই পাল্টা প্রতিরোধে নেমে আক্রমণাত্মক রাজনীতিকেই বেছে নেওয়া হয়েছে। সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরা একদিকে যেমন সরব হয়েছেন কুৎসা এবং অপপ্রচারের বিরুদ্ধে, তেমনি পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করছেন দলের কর্মী সমর্থকেরা। শুক্রবার এমনই এক ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়ে গেল মালদা শহরে। মালদা জেলা তৃণমূল কংগ্রেসের ডাকা এই মহামিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েক হাজার দলীয় কর্মী সমর্থক যোগদান করেন। মিছিলের পুরোভাগে ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, মন্ত্রী সাবিত্রী মিত্র, মালদা জেলা সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। শহরের রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে এই মহামিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় নেতাজি মোড়ে। সেখানে অনুষ্ঠিত হয় ধিক্কার সভা। বক্তব্য রাখেন 2 মন্ত্রী সহ অন্যান্য নেতৃত্ব। মোয়াজ্জেম হোসেন এদিন বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীরা যেভাবে কুৎসা এবং অপপ্রচার ছড়াচ্ছে তার জবাব রাজনৈতিকভাবে দিতেই তারা এদিন পথে নেমেছিলেন। মালদা জেলার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে আমরা প্রতিবাদ মিছিল করছি। আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেস শাসিত এবং আমরা যে উন্নয়নমূলক কাজ করছি, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন দিকে ছুটে গ্রাম পর্যায়ে গিয়ে সব উন্নয়নমূলক কাজ করছে, সেগুলো না দেখে কুৎসা রচনা করছে। ওরা আমাদের অপপ্রচার করছে, মিথ্যা অপপ্রচার করছে। কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে তার দোসর সিপিএম এবং কংগ্রেস সকলে যেভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে, তার বিরুদ্ধেই আমরা ধিক্কার মিছিল বের করছি আজ এই ইংলিশ বাজার টাউনে। রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচারের জবাব দিতে আজ কলকাতায় পথে নামেন বুদ্ধিজীবীদের একাংশ। এই ঘটনাকে তীব্র ভাষায় আক্রমণ করলেন সিপিএমের প্রবীণ নেতা শ্যামল চক্রবর্তী। কিছু পাওয়ার আশাতেই তারা তৃণমূল নেত্রীর নির্দেশে পথে নেমেছেন বলে দাবি করেন রাজ্যের প্রধান বিরোধী দলের এই বর্ষিয়ান নেতা। তৃণমূলপন্থী বিদ্যজনেরা এখন প্রকৃত অর্থেই খিদমতজন। রাজ্যের বর্তমান বুদ্ধিজীবীদের একাংশকে শুক্রবার এই ভাষাতে আক্রমণ করলেন সিপিএমের বর্ষিয়ান নেতা শ্যামল চক্রবর্তী। শনিবার থেকে রতুয়ায় শুরু হচ্ছে দলের মালদা জেলার সম্মেলন। রাজ্য সম্পাদক বিমান বসু সহ একাধিক বাম নেতৃত্ব সেই কর্মসূচিতে যোগ দিতে মালদায় আসছেন। দলেরই রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি খতিয়ে দেখতে এদিন মালদায় পৌঁছন শ্যামলবাবু। দলের জেলা স্তরের নেতাদের নিয়ে বৈঠকের পর শহরের একটি বেসরকারি হোটেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি। সারদাকাণ্ডে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা এবং অপপ্রচারের জবাব দিতে এদিন কলকাতায় পথে নামছেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবীরা। এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, প্রকৃত আদর্শবাদী বুদ্ধিজীবীরা এখন কেউ তৃণমূলের পাশে নেই। যারা রয়ে গেছে প্রকৃত অর্থে তারা দুর্বুদ্ধিজীবী। কিছু পাওয়ার আশাতেই তারা তৃণমূল নেতৃত্বের নির্দেশে পথে নামতে বাধ্য হচ্ছেন। এদের তো বিদ্যুৎজন বলা যায় না, এখন বলা যায় যে খিদমত জন। এরা খিদমত খাটে, তৃণমূল সরকারের এবং মমতা ব্যানার্জির খিদমত খাটে। আর এদের বুদ্ধিজীবীও বলা যায় উচিত না, বলা উচিত দুর্বুদ্ধিজীবী। এরা কিছু লাভের প্রত্যাশায়, কিছু প্রসাদ পাওয়ার প্রত্যাশায় এরা মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করেছে। কাজে মমতা ব্যানার্জি যা বলবেন এরা তাই করতে রাজি। যারা তৃণমূলের এককালে অনেক বুদ্ধিজীবী ছিলেন, কিন্তু যারা সৎ আদর্শবাদী, যারা নীতিনিষ্ঠ, যারা তারা ধীরে ধীরে তৃণমূল থেকে সরে যাচ্ছেন এবং একে বলা যায় যে একে একে নিমিষে দেউটি। তারা দেওয়াল লিখন বুঝতে পারছেন
এবং ক্রমশ তার তৃণমূলের মধ্যে বীতশ্রদ্ধ হচ্ছে, সাধারণ মানুষও তাই। লোকসভায় তৃণমূল সাংসদদের কালো ছাতা এবং কালো চাদর নিয়ে বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে এদিন মুখ খোলেন শ্যামলবাবু। বলেন, নিজেদের কালো মুখ ঢাকতে এখন কালো ছাতা আর চাদরই তাদের ভরসা। সারদাকাণ্ড নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা যে বুমেরাং হয়েছে তা বুঝতে পেরেই এখন তারা লজ্জায় মুখ লুকোতে চাইছেন। নিজেদের কালো মুখ ঢাকবার জন্য কালো ছাতা আর কালো চাদর ছাড়া আর কিছু থাকে না। তবে এটা ভালোই হয়েছে, বুমেরাং হয়েছে ওদের পক্ষে, কারণ সারা ভারতবর্ষের মানুষ এখন জেনে গেছে যে কি হচ্ছে, মানে পশ্চিমবাংলায় কি হচ্ছে এবং তৃণমূল পার্টিটা কি। পশ্চিমবাংলার মানুষ তারা অনেক কিছুই বরদাস্ত করে, কিন্তু পশ্চিমবাংলার মানুষ কোনো চোরদের বরদাস্ত করে না। এবং এটা প্রমাণিত হয়েছে যে এরা চুরি করেছে এবং এরা জেলে যাবে। আর মমতা ব্যানার্জির দুটো শখ ছিল, একটা হচ্ছে মুখ্যমন্ত্রী হওয়ার আর একটা সরকার নেত্রী জেলে যাওয়ার। তো মুখ্যমন্ত্রী হওয়ার শখটাও পূরণ হয়েছে, জেলে যাওয়ার শখটাও পূরণ হয়েছে। এটা তো মানে উপায় নেই, কারণ মমতা ব্যানার্জির প্রসাদ পুষ্ট এরা। সুতরাং মমতা ব্যানার্জি যদি কিছু আদেশ দেয়, নির্দেশ দেয়, তার পদলেখনকারী এরা তো থাকতেই হবে, তোদের কোনো উপায় নেই তাদের থাকার। মদন মিত্র তো জেলে যাওয়ার জন্য অপেক্ষা করছে, আর কি বলবো। এবং তার যথাযোগ্য স্থান হচ্ছে জেল, এবং যত তাড়াতাড়ি যাওয়া যায়, পালিয়ে বাঁচার পথ পাচ্ছিল না, বাধ্য হয়ে তাকে যেতে হবে এবং তাকে জেল খাটতেই হবে। কারণ মানে সে, তার ছেলে সবাই এর সঙ্গে যুক্ত, এবং কোটি কোটি টাকা সারদার কাছ থেকে আত্মসাৎ করা হয়েছে। এটা এখন ধীরে ধীরে এটা সামনে চলে যাচ্ছে। বেসরকারি বাসের ধাক্কায় পড়ে গিয়ে সরকারি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল মোটরসাইকেল আরোহী সহ 2 যুবকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আজ বালুরঘাটের পাগলিগঞ্জের কাছে রাজ্য সড়কের উপর। দুর্ঘটনার জেরে এদিন সড়ক পথে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। দ্রুতগামী একটি সরকারি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বেসরকারি একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে সরকারি বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল 2 যুবকের। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বালুরঘাট থানার অন্তর্গত পাগলিগঞ্জ এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত 2 যুবকের নাম সৌভিক ঘোষ এবং অভি সরকার। এর মধ্যে সৌভিক একটি মোটর বাইক শোরুমের মালিক, অভি তার বিশেষ পরিচিত। এদিন তারা মোটরসাইকেলে চেপে শোরুমের দিকে যাচ্ছিলেন। পাগলিগঞ্জের কাছে একটি পেট্রোল পাম্পের সামনে তারা দুর্ঘটনার কবলে পড়েন। বেসরকারি একটি বাসের ধাক্কায় দুজনে ছিটকে পড়েন রাস্তার মাঝখানে। সেই সময় আরেকটি সরকারি বাস তাদের পিছে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মারা যায় দুজনেই। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। ফলে বালুরঘাট গঙ্গারামপুর রুটে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশে দাঁড়িয়েছিলাম, তো এসে দেখি দুজন মৃত অবস্থায় পড়ে আছে। তো 3টে বাসের মধ্যে মানে 2টো বাসের সঙ্গে ও বাড়ি খায়, আর খুব স্পিডেই ছিল মোটরসাইকেলটা। এসে দেখি যে দুজনে মৃত অবস্থায় পড়ে আছে। কতজনকে ইনজুর্ড দেখেন? ইনজুর্ড দুজনেই ছিল, মানে বাসের যারা যাত্রী ছিল না, বাসের ইনজুর্ড কেউ হয়। মোটরসাইকেলটা ওভারটেকে ছিল, বাসের মধ্যে কোনো রেসিডেন্সি ছিল। পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে। রস পাড়তে তালগাছে উঠে গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। দক্ষিণ দিনাজপুরের তপন থানার চক ধনিরামপুরের এই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আজ সকালে মৃত্যু হয় তার। তালগাছ থেকে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার চক ধনিরামপুরে। মৃত ব্যক্তির নাম সমরা পাহানি। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে তালগাছ থেকে রস সংগ্রহের জন্য বাড়ির পাশের গাছে উঠেছিলেন ওই ব্যক্তি। অসতর্কতাবশত গাছ থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলে গুরুতরভাবে আহত হলে বাড়ির লোক এবং প্রতিবেশীরা মিলে তাকে উদ্ধার করে ভর্তি করে কালদিঘি হাসপাতালে। সেখানে রাতের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাদের কথা মতো সমরা পাহিনীকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘন্টা চিকিৎসাধীন থাকার পর অবশেষে শুক্রবার সকালে মৃত্যু হয় তার। মৃতদেহটি উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। মর্মান্তিক এই ঘটনায় শোকে ভেঙে পড়েছেন মৃতের আত্মীয়রা। তাল গাছ থেকে পড়ে গিয়ে মারা গেছে। কি করতে উঠেছিল? তালের রস। তারপর তো পা পিছলে পরে এই মেন রোডের মধ্যে পড়ে, পাকা রোডের মধ্যে পড়ে। তার ওখান থেকে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হওয়ার পর আমরা নিয়ে যাই কালদিঘি হাসপাতালে। সেখান থেকে ডাক্তার দেখে, সে রোগীর অবস্থা খুব একটা ভালো নয়। তারপর রেফার করে দিল মালদায়। মালদাতে ছিল, মালদায় এবার রেফার করে দিয়েছে কলকাতায়। কিন্তু তার আগে কখন মারা গেল? রাত 3টে।
এখন সময় একটি ছোট্ট বিরতির পর গঙ্গারামপুরে জমির মধ্যে দুটি বিরল প্রজাতির পাইথন উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছাড়ল বন দপ্তর। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর, আসছি অন্যান্য খবরে। রেললাইনের ধারে জমিতে বিস্ফোরণে নাশকতার চেষ্টার ষড়যন্ত্র। আজ সকালে উত্তর দিনাজপুরে আলুয়াবাড়ি স্টেশনের কাছে এই ঘটনার জেরে 4 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। ঘটনা তদন্ত শুরু করেছে রেল পুলিশ এবং উত্তর দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন। গত 2রা অক্টোবর বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু হয় দুজনের। বিষয়টি নিয়ে তদন্তে নামতেই প্রকাশ্যে আসে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপ। বর্ধমানের একটি ভাড়া বাড়িকে কেন্দ্র করে দেশ জুড়ে তারা নাশকতার যে জাল ছড়িয়েছিল তাতে বিস্মিত গোয়েন্দারা। তদন্তে নেমে ইতিমধ্যে কয়েকজন জেহাদি গ্রেপ্তার হলেও তাদের সংগঠনকে পুরোপুরি নির্মূল যে করা যায়নি তা প্রকাশ্যে এসেছে বৃহস্পতিবার জামাতের একটি পোস্টারকে কেন্দ্র করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে শুক্রবার সকালে রেললাইনের ধারে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং কিশনগঞ্জের মাঝামাঝি আলুয়াবাড়ি স্টেশনের কাছে রেললাইন থেকে মাত্র সামান্য কিছু দূরে একটি ধানের ক্ষেতে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটলে আহত হন 4 জন। তাদের উদ্ধার করে ভর্তি করা হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনার পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রেলের উচ্চপদস্থ কর্তারা। প্রশাসনের পক্ষ থেকে নামানো হয় কুকুর। মাঠে আর কোথাও বোমা রাখা আছে কিনা তা পরীক্ষা করে দেখেন বম্ব স্কোয়াডের কর্মীরা। প্রাথমিক তদন্ত অনুমান সম্ভবত রেললাইনে নাশকতা ঘটনার জন্য মাঠের মধ্যে বোমা রাখা হয়ে থাকতে পারে। তবে ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। কে বা কারা এই বোমাগুলি রেখেছিল সেই রহস্য উদ্ধারে তদন্ত চালাচ্ছে রেল পুলিশ এবং পুলিশ প্রশাসনের অফিসারেরা। हम तो दवाई को जा रहा था, हम तो किशनगंज से क्या कह रहे हैं बम फूट गया, वहाँ से आ रहे हैं। हाँ 4 आदमी देख रहा था हम लोग। हाँ और जो भी है ना वहाँ का तो बहुत दूर में हम लोग देख रहा था, दूर में बैठा था। जब फूट गया तो हम लोगों को टच हो गया। खेत में तो वहाँ पे कर रहा था। तो रात में खेत में क्या करने गया था तुम? नहीं वो लेके गया हमको। कौन? सोलेमान। ये चीज़ को मेरे को मालूम नहीं, जाते जाते ऐसे काम हो गया। अब क्या करता, मेरे को तो आने नहीं देता था। मेरे मोबाइल भी छीन लिया उन लोग, 300 रुपया भी छीन लिया। 9 बजे के आसपास एक जोरदार धमाका हुआ था। उसके बाद हम लोग आए, इधर उधर छानबीन किए। लोगों ने बताया कि काफ़ी जोरदार आवाज़ थी। इधर उधर काफ़ी खोजबीन किए, कुछ पता नहीं चला। सुबह में चौकीदार को भेजे थे, चौकीदार के माध्यम से पता चला कि पीर पोखर और बड़ा पोखर के बीच में सुनसान जगह है। खेत वगैरह धान लगा जो कटा हुआ है, उसी में एक जगह गड्ढा है। गड्ढा में जिंदा बम देखा गया है और खून का धब्बा है। उसके बाद हम लोग यहाँ आए हैं और वो छानबीन कर रहे हैं। ऐसी सूचना मिल रही है कि 1-2 उधर अलुआबाड़ी के तरफ कुछ मिला है, उसको वेरीफाई किया जा रहा है। देखें एक झोला में है, एग्जैक्ट संख्या भी नहीं बता सकते हैं। बम वहाँ निष्क्रिय दस्ता आ रहा है, उसके बाद ही उसको वेरीफाई किया जाएगा। কালিয়াচক 3 নম্বর ব্লকের টাউনশিপ মোড়ের কাছ থেকে গ্রেপ্তার ফেন্সিডিল পাচারকারী। একটি স্কুলের গাড়িতে নিষিদ্ধই কফ সিরাপ পাচার করার সময় বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে ধরে ফেলে। উদ্ধার করা হয় প্রায় 500 বোতল ফেন্সিডিল। ধৃত এই পাচারকারীকে এদিনই তোলা হয় মালদা জেলা আদালতে। মালদা জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কালিয়াচক 1 এবং 3 নম্বর ব্লক চোরাকারবারিদের কাছে কার্যত স্বর্গরাজ্য। সীমান্তের বেশ কিছুটা অঞ্চল উন্মুক্ত থাকায় সেখান দিয়ে অবাধে চলে চোরাচালান। বিশেষ করে জালনোট এবং ফেন্সিডিল পাচারের ক্ষেত্রে জেলায় প্রথমের সারিতে রয়েছে এই দুটি ব্লক। সীমান্তরক্ষী বাহিনী বা পুলিশের জালে মাঝে মধ্যে নিষিদ্ধ এই সামগ্রী বাজেয়াপ্ত হলেও মূল পাণ্ডারা থেকে যায় অধরায়। আর এই সুযোগ নিয়ে চলতে থাকে বাংলাদেশের ফেন্সিডিল পাচারের মতো ঘটনা। শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি এই পাচার চক্রের এক পাণ্ডাকে ধরে ফেলল বৈষ্ণবনগর থানার পুলিশ। ধৃতের নাম জাহাঙ্গীর হোসেন, বাড়ি কালিয়াচকের আলিপুর গ্রাম পঞ্চায়েতের মমিন পাড়ায়। স্থানীয় একটি বেসরকারি স্কুলের গাড়ির চালক হিসেবে কাজ করে সে। অভিযুক্ত জাহাঙ্গীর শুক্রবার সকালে মুর্শিদাবাদ জেলার ফারাক্কার দিক থেকে স্কুলের গাড়িতে করে ফেন্সিডিল নিয়ে বাড়ি থেকে আসছিল। গোপন সূত্রে সেই খবর পাওয়ার পরে অভিযান চালায় পুলিশ। টাউনশিপ মোড়ের কাছে আটক করা হয় তার গাড়ি।
তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে থেকে একটি বাক্স থেকে প্রায় 500 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার দর প্রায় 50,000 টাকা। বেআইনি মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য ধৃত যুবককে এদিন পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয় আদালতে। বউ হয়ে গেছে মনে হয়। জমির মধ্যে থেকে উদ্ধার দুটি বিরল প্রজাতির পাইথন। ঘটনাকে কেন্দ্র করে আজ ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। বন দপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরাই প্রায় 6 ফুট লম্বা সাপ দুটিকে নিজেদের হেফাজতে নিয়ে নিরাপদ আশ্রয়ে ছাড়ার ব্যবস্থা করে। বিরল প্রজাতির দুটি পাইথন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে। জানা গেছে, প্রতিদিনের মতো এদিন সকালেও এলাকার একটি জমিতে ধান কাটতে যান স্থানীয় শ্রমিকেরা। ধান কাটার পর জমির মধ্যেই দুটি পাইথন সাপ দেখতে পান শ্রমিকেরা। প্রায় 5 থেকে 6 ফুট লম্বা সাপ দুটির কথা ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমে যায় উৎসাহী মানুষের। পরে বন দপ্তরে খবর দেওয়া হলে বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সাপ দুটিকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে ছাড়ার ব্যবস্থা করেন। অজগর সাপ উঠছে দুটা ধান ক্ষেতের মধ্যে, তো ওই ধান ক্ষেত থেকে এখানে নিয়ে আসা হয়েছে। কত ফিট হতে পারে? 5 থেকে 6 ফিট হবে দুটো। প্রথমে ধান কাটা লোকগুলো জমিতে ধান কাটছিল, ওদের সামনে বেরিয়েছে। তারপরে আমরা এখন বন দপ্তরকে ফোন দিয়েছি, আসবে বলছে। এটা অজগর সাপ। নিজেদের জমিতে লাগানো গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করে দুষ্কৃতীদের রোষে এক গৃহবধূ। ঘটনা রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুরে। দুষ্কৃতীদের মারের ফলে গুরুতরভাবে জখম হয়েছেন ওই মহিলা। বিষয়টি নিয়ে রতুয়া থানার দ্বারস্থ হলেও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না বলে অভিযোগ তুলেছেন ওই মহিলার আত্মীয়রা। নিজের বাড়ির জমিতে লাগানো গাছ কেটে নেওয়ার প্রতিবাদ করা আক্রান্ত এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে রতুয়া 2 নম্বর ব্লকের পরানপুরে। জানা গেছে, বিলকিস পারভিন নামে ওই মহিলার স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। তাদের বাড়ির পেছনের দিকে ফাঁকা জমিতে লাগানো বেশ কিছু গাছ গত শুক্রবার কেটে দেয় কয়েকজন প্রতিবেশী। বিষয়টি থানাতে জানানো হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। শুক্রবার সকালে ফের দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধলে অভিযুক্তরা বিলকিস পারভিনকে মারধর করে বলে অভিযোগ। স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার পর অবশ্য ছেড়ে দেওয়া হয় তাকে। এদিন তার এক আত্মীয় অভিযোগ করে বলেন, পুলিশ নিষ্ক্রিয়তার কারণেই আক্রান্ত হতে হয়েছে তার বৌদিকে। 1 সপ্তাহ আগে ঘটে যাওয়া ঘটনার পর থানায় লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার তো করেইনি, উল্টো অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। পুলিশ প্রশাসন অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ওপর মহলে আবেদন জানানোর হুঁশিয়ারিও দেন ওই ব্যক্তি। রান্না করছিল, রান্নাঘর থেকে আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখি গেটের কাছে ওরা বেড়া কেটে গাছপালা সব কেটে আমাদের বাড়ির লোকজনকে মারতে আসে। আমি গেট লাগিয়ে আমার বাড়ির পরিবারের সবাই দোকানে ছিল। দোকানে গিয়ে আমি বলি যে আমার সব কেটে দিচ্ছে। আমার পরিবারের লোকজন এসে দেখে সবাইকে মারধর করে। আমার স্বামী, আমার বাচ্চা, আমার শ্বশুরমশাইকে ডাকতে গিয়ে আমার উপর অত্যাচার করে, লাঠি দিয়ে মারধর করে, শেষে দা চালিয়ে দেয় আমার উপর। তখন আমি অজ্ঞান হয়ে পড়ি। শুক্রবার এই ঘটনা ঘটে। পাশের বাড়ি থেকে ওই বদমাশরা এখানে চলে আসে আর কি। সেটা আপনাদের কে হয়ে ওরা? ওরা আমাদের গোত্রিত ভাই হয় আর কি। তারপরে ওরা পুরো গাছগুলো কাটে, বেড়া কাটে, এগুলো সম্পূর্ণ মোনা প্রধানের নির্দেশ হচ্ছে এই কাজগুলো। উনি এগুলো করাচ্ছেন। তারপরে থানাতে জানিয়েছিলেন? হ্যাঁ, থানা জানিয়েছি, আমরা আগের দিন থানা জানিয়েছি। আমরা পুলিশের কাছে যাচ্ছি, পুলিশ আমাদেরকে বলছে যে আপনারা একটা মীমাংসা করে নেন। মীমাংসা আমাদের পরামর্শ দিচ্ছে, থানা কোনো অ্যাকশন নিচ্ছেন না। থানা আমাদের উল্টো বোঝাচ্ছেন এবং আমাদেরকে খুব অশ্লীল ভাষায় কথাবার্তা বলেছেন। স্কুলের রান্নার দায়িত্ব পাওয়া নিয়ে রাঁধুনিদের দুটি গোষ্ঠীর লড়াই, আর তার জেরেই গত 2 বছর ধরে মিড ডে মিল বন্ধ উত্তর দিনাজপুর জেলার দুধুন্ডা জুনিয়র হাই স্কুলে। সরকারি এই প্রকল্পের পরিষেবা না মেলায় বহু ছাত্রছাত্রী স্কুলে আসতে চায় না বলে দাবি স্কুলের এক শিক্ষকের। অন্যদিকে দ্রুত সমস্যা মেটানো হবে বলে আজ আশ্বাস দিয়েছেন হেমতাবাদের বিডিও প্রেমা সরপা। যখন সকল ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করার তাগিদে দেশের সব স্কুলে মিড ডে মিল প্রকল্প চালু হয়েছে, তখন রান্নার দায়িত্ব পাওয়ার দাবিতে 2 মহিলা গোষ্ঠীর লড়াইয়ের জেরে টানা 2 বছরের বেশি সময় ধরে মিড ডে মিল বন্ধ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের দুধুন্ডা আলোকতীর্থ উচ্চ বিদ্যালয়। সারা দেশের সব সরকারি বিদ্যালয়ে মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বাধ্যতামূলক করা হলেও শুধুমাত্র রাঁধুনির বিবাদে দিনের পর দিন হেমতাবাদের এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা বঞ্চিত এই পরিষেবা থেকে। ঘটনার সূত্রপাত হয়েছে 2012 সালের 25শে সেপ্টেম্বর থেকে। সমস্যা সমাধানের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্লক প্রশাসন
পর্যন্ত দফায় দফায় আলোচনা চালালেও কোনো গোষ্ঠী নিজেদের দাবি ছাড়তে নারাজ। তার কারণে সমাধান সূত্র মেলেনি আজ পর্যন্ত। ফলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় 1000-এর উপর ছাত্রছাত্রী স্কুলে গেলেও তাদের মিড ডে মিল দেওয়া হয় না। এদিকে ছাত্রছাত্রী তো অনেক অবস্থা গরিব, তার জন্য ছাত্রছাত্রী কম আসছে স্কুলে। মিড ডে মিলটা হলে ভালো হতো। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজিমুদ্দিন আহমেদ জানান, ছাত্রছাত্রীদের স্বার্থে স্কুলে মিড ডে মিল চালু হওয়া অত্যন্ত জরুরি। কারণ এই বিদ্যালয়ে অধিকাংশ ছাত্রছাত্রী দুস্থ পরিবারের। মিড ডে মিলের খাবারের টানে বিদ্যালয়ে আসার প্রবণতা রয়েছে। গত 2 বছরের বেশি সময় ধরে খাবার বন্ধ থাকার ফলে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কিছুটা হলেও কমেছে। আমাদের বিডিও সাহেবের কাছে, জেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, বিডিও সাহেবের কাছে বারে বারে প্রেয়ার দেওয়া হয়েছে যাতে আমরা সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি, চালাতে পারি মিড ডে মিলটা। সমস্যাটা আমরা রাঁধুনি নিয়েই, রাঁধুনি একটু এক্সেস হয়ে গেছে। তো প্রথম অবস্থায় ছিল রাঁধুনি মনে হয় 6 জন, পরে আবার বাড়তি কিছু দিয়েছে আর কি, লোকাল কিছু প্রেশার ক্রিয়েট করছে আর কি, যে আরও আমাদের নিতে, অন্যান্য দল থেকে বলতেছে যে আমাদের একটু আরও নিতে হবে আর কি, আরও 4 জন আমাদের অন্য দল থেকে নিতে হবে। আচ্ছা, এই ঝামেলার জন্যই তা কতদিন ধরে বন্ধ? অন্তত প্রায় 2 বছর হয়ে গেল। সে এলাকা আমাদের খুব গরিব ঘরের ছেলেরাই অনেকে পড়াশোনা করে, মিড ডে মিলটা হলে অনেক উপকৃত হয় আর কি। কিন্তু এখন একটু অ্যাকচুয়াল সমস্যায় ফেসে গিয়ে চালাতে পারছি না আর কি। ভিডিও সাহেব ঠিক স্টেপ মোটামুটি নিয়েছেন, এখনো হয়ে আসেনি, হয়তো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। অন্যদিকে হিমতাবাদের বিডিও প্রেমা শেরপা বলেন, রাঁধুনিদের দুটি গোষ্ঠীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। খুব শীঘ্রই সমস্যা মিটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। রান্নাটা মানে একটা পার্টিকুলার ওই প্রবলেমের জন্য, মানে ধরুন রাঁধুনি সমস্যা সব জায়গায় থাকে, হয়তো ওনারা আপনাদেরকে জানায়নি, সমস্যার সমাধান হয়ে গেছে, খুব রিসেন্টলি চালু হয়ে যাবে। এখন সময় আরো একটি ছোট্ট বিরতির পর। ভর্তুকি প্রাপ্ত রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে গ্রাহকদের হয়রানি বন্ধ করার দাবি। ধুলিয়ানে বেসরকারি এজেন্সির সামনে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। টপ 7 নিবেদন করছেন আইডিয়াল বেকারি, কৃষ্ণজীবন সান্যাল রোড, মালদা। ফিরে এলাম বিরতির পর। আসছে অন্যান্য খবরে। সময় মতো রান্নার গ্যাসে সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা, ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এমন অভিযোগ তুলে আজ মুর্শিদাবাদের ধুলিয়ানে বেসরকারি একটি গ্যাস এজেন্সির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। স্মারকলিপি পেশ করা হয় এজেন্সির মালিক পক্ষের উদ্দেশ্যে। কেন্দ্রীয় সরকার বছরে 12টি করে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস সিলিন্ডার দেওয়ার জন্য নির্দেশ জারি করেছে, কিন্তু এজেন্সির কাছ থেকে সময় মতো সিলিন্ডার পাচ্ছেন না গ্রাহকরা, ফলে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমস্যা মেটাতে অনেকেই খোলা বাজার থেকে বেশি দাম দিয়ে প্রয়োজনীয় সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। এই বিরুদ্ধে সোচ্চার তৃণমূল কংগ্রেস। দলের শামশেরগঞ্জ শাখার পক্ষ থেকে এই ইস্যুকে সামনে রেখেই আন্দোলনে নামেন দলের নেতাকর্মীরা। ধুলিয়ানে একটি এজেন্সির সামনে শুক্রবার দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি স্মারকলিপি দেওয়া হয় মালিক পক্ষকে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, ভর্তুকি প্রাপ্ত গ্যাস সিলিন্ডার কালোবাজারে বিক্রি করে দেওয়ার কারণেই সমস্যা বাড়ছে। গ্রাহকদের স্বার্থে যাতে সময় মতো রান্নার গ্যাস সিলিন্ডার সরবরাহ করা হয় সেই দাবিও জানান দলীয় নেতৃত্ব। ওনার কাছে যে 7 দফা দাবি নিয়ে সেই দাবিগুলো আপনাদের জানাই এবং উনি কি বলতে চাইছেন, উনি ঠিক মতো চলবে কিনা। প্রায় শতাধিক বছরের ঐতিহ্য মেনে প্রতি বছরের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল পুরাতন মালদার জুয়ারি মেলা। পুরাতন মালদা এলাকায় ঐতিহ্যবাহী এই মেলাকে কেন্দ্র করে জুয়া খেলায় মেতে ওঠেন বহু মানুষ। পুরুষদের পাশাপাশি খেলায় সামিল হন মহিলারাও। মূলা ষষ্ঠী উপলক্ষে প্রায় কয়েকশো বছর ধরে পুরাতন মালদার তুঁতবাড়িতে বেহুলা নদীর ধারে হয়ে আসছে ঐতিহ্যবাহী জুয়ারি মেলা। প্রতি বছরের মতো এবারও এই মেলা শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে। জুয়া খেলায় প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকলেও মেলার এই দিনটিতে
পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই চলে জুয়া খেলা। পুরুষদের পাশাপাশি খেলায় সামিল হন বহু মহিলাও। বিশেষ এই মেলায় পুজোর যে ভোগ পাওয়া যায় তার লেউড়ি নামে পরিচিত। এই কারণে একে অনেকে লেউড়ির মেলাও বলে থাকেন। কথিত আছে এক সময় স্থান চারদিকে জঙ্গলে ভরা ছিল, তাই মহিলারা স্থানে দেবীর আরাধনা করতে আসার সময় বাঘের ভয়ে পুরুষদের সঙ্গে নিয়ে আসতেন। সেই সময় পুরুষেরা সময় কাটানোর জন্য জুয়া খেলায় মেতে উঠতেন। সেই থেকে এই মেলার সূচনা হয়। তবে ঠিক কবে নাগাদ এই মেলার সূচনা হয়েছিল তার সঠিক দিনক্ষণ বলতে পারেন না কেউই। বছর ধরে হয়ে আসছে এটা অ্যাকচুয়ালি মানে বেহুলা লক্ষিন্দরের পর থেকেই মেলাটা শুরু। এই মেলার আবার তিনটে বৈশিষ্ট্য আছে। এই মেলাটা একটা আমাদের নর্মালদার এখান থেকে যেমন বেহুলা নদীটা গেছে, এই মেলাটা আবার জুয়ারি মেলা বলেও এটা পরিচিত। আর আরেকটা বিশেষত্ব যে এখানে লেউড়ি বলে একরকম চকলেট টাইপের জিনিস বিক্রি হয়, যেটা আর কোনো মেলাই হয়। এটাই আমাদের এখানে বিখ্যাত মেলা। আর এখানে ছেলে মেয়ে ছোট ছোট বালক সবাই মিলে জুয়া খেলে। এখানে পুলিশ কোনো বাধা দেয় না, খুব আনন্দই হয়। আর বিভিন্ন জায়গা থেকে সবাই আসে, সারাদিন চলে, সন্ধ্যা পর্যন্ত মেলাটা চলে। আগের দিন থেকেই মেলা এইসব আসতে শুরু হয়। পুরাতন মালদা 16 নম্বর ওয়ার্ডের রশিলাদহ কলোনিতে সূচনা হলো ড্রেনের কাজের। পুরসভা থেকে এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 4.5 লক্ষ টাকা। আজ শিলান্যাস অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি উপস্থিত ছিলেন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ, কাউন্সিলর শর্মিষ্ঠা ভট্টাচার্য প্রমুখ। পুরাতন মালদা পুরসভার 16 নম্বর ওয়ার্ডের রশিলাদহ মণ্ডল পাড়ার অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল হয়ে থাকলেও সেই সমস্যা দূর করতে কোনো উদ্যোগ নেয়নি প্রশাসন। ফলে সমস্যায় পড়তে হচ্ছিল তাদের। অবশেষে পুরাতন মালদা পুরসভার উদ্যোগে সেই সমস্যার স্থায়ী সমাধান হতে চলেছে। শুক্রবার পুরসভার উদ্যোগে শুরু হলো নিকাশি নালা তৈরির কাজ। প্রায় 4.5 লক্ষ টাকা ব্যয়ে 170 মিটার লম্বা নিকাশি নালাটি তৈরি করা হবে। এদিন শিলান্যাস পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান বিভূতিভূষণ ঘোষ, স্থানীয় কাউন্সিলর শর্মিষ্ঠা ভট্টাচার্য সহ আরও অনেকে। এদিন 170 মিটার একটি ড্রেনের কাজে শুভ শিলান্যাস হয়ে গেল। এদিন নারকেল ফাটিয়ে কাজে শিলান্যাস করেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শর্মিষ্ঠা গাঙ্গুলি এবং এলাকার বিশিষ্টজনেরা। 16 নম্বর ওয়ার্ড, এখানে এলাকার মানুষের চাহিদা ছিল নিকাশি ব্যবস্থা ড্রেনের। ইতিপূর্বেই একটা ড্রেন করা হয়েছে, আজকে আবার এখানে একটা ড্রেন করা হচ্ছে 550 ফিট, যার খরচ হবে প্রায় 4,40,000-এর মতো। এই ড্রেনটা হলে এই এলাকার যে সমস্যা ছিল বিগত দিনে জল ফেলার নিকাশি ব্যবস্থা, সেই সমস্যাটা দূর হবে। এটা MA ডিপার্টমেন্টের টাকা, একটা স্পেশাল গ্র্যান্ট পৌর দপ্তর থেকে দিয়েছিল। সেই গ্র্যান্টটা হচ্ছে 1,52,00,000। তার মধ্যে আমরা 16 নম্বর ওয়ার্ডেও কিছু টাকা দিয়েছি। এই ড্রেন হবে, আরও কিছু রাস্তা আছে। এবং আমরা মনে করি যে 6 মাসে তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড যে কাজের জোয়ার পুরাতন মালদা পৌরসভায় এনেছে, আগামী দিন এই এলাকার আর যে সমস্ত সমস্যা আছে, কাজ আছে, সেগুলো আমাদের তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড খুব তাড়াতাড়ি শেষ করবে। দেখে নেব টুকরো খবর। ধানের পালা দিতে গিয়ে মৃত্যু হল এক কৃষকের। মৃত কৃষকের নাম জাহাঙ্গীর মাহালাত, বাড়ি গঙ্গারামপুর থানার পুরানপাড়া এলাকায়। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। গঙ্গাকে দূষণমুক্ত করার সচেতনতামূলক কর্মসূচি হিসেবে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল ফারাক্কার কেন্দ্রীয় বিদ্যালয়ে। এই প্রতিযোগিতায় বিদ্যালয়ের 7ম এবং 8ম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। সবুজ পরিবেশ এবং গঙ্গা দূষণ ছিল এর বিষয়সূচি। অস্বাভাবিক মৃত্যু হল গৃহবধূ, পিতার নাম জয়া ভৌমিক, স্বামী মিঠুন মোদক। হেমতাবাদের হাটপুকুর গ্রামে নিজের বাপের বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বধূর দেহ পাওয়া যায় বলে পুলিশ সূত্রে জানা গেছে। এখন দেখে নেব আবহাওয়ার খবর। ওয়েদার রিপোর্ট নিবেদন করছে সানন্দা। শুক্রবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27.2 ডিগ্রি সেলসিয়াস এবং 15.9 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 86% এবং সর্বনিম্ন 50%।
বাতাসের গড় গতিবেগ ঘন্টায় 1 নটিক্যাল মাইল। বৃহস্পতিবার সকাল 8:30 থেকে শুক্রবার সকাল 8:30 পর্যন্ত জেলা জুড়ে কোনো বৃষ্টিপাত হয়নি। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveappnews.com। সারাদিনের বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ, রাজনৈতিক মোকাবিলায় পথে নেমে বিক্ষোভ তৃণমূল কংগ্রেসের। মালদা জেলায় ধিক্কার মিছিল দলের। মালদা এসে আক্রমণাত্মক সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী, তীব্র কটাক্ষ শাসক অনুগামী বুদ্ধিজীবীদের। সারদা কাণ্ড নিয়ে বিধলেন মুখ্যমন্ত্রীকে। উত্তর দিনাজপুরের আলুয়াবাড়ি স্টেশনের কাছে রেল লাইনের ধারে শক্তিশালী বিস্ফোরণ, জখম 4 জন, আশঙ্কার নাশকতার চেষ্টা। কালিয়াচকে স্কুলের গাড়ি থেকে উদ্ধার 500 বোতল ফেন্সিডিল, গ্রেপ্তার চালক। এবং পুরাতন মালদায় সাড়ম্বরে পালিত ঐতিহ্যবাহী জুয়ারি মেলা, পুলিশ প্রশাসনের সামনেই জুয়া খেলায় মাতলেন হাজারো পুরুষ এবং মহিলা। এখনকার মতন এমসি নিউজ এই পর্যন্তই। আপনারা দেখছেন এমসি নিউজ, নতুন দিনের নতুন খবর। নমস্কার।